বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 28 জানুয়ারি, 14 মাঘ এবং ফার্সি 9 পাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30টায় সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান
আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে তেহরানের প্রতিক্রিয়া নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশের চট্টগ্রামে মেয়র নির্বাচনের ব্যাপারে বিএনপি এবং নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা, কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পরিপূর্ণ ধ্বংসের পথে এগিয়ে যাওয়ার গতি ত্বরান্বিত করো না, ইহুদিবাদী ইসরায়েলের হামলার হুমকির জবাবে তেহরানের পাল্টা হুঁশিয়ারি। ইরানের উপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানালেন রাভানসি। নাথানজে 1000 সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিল ইরান। ভারতের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পেশ। মুখ্যমন্ত্রী বললেন, যে কোনো মূল্যে কৃষি আইন প্রত্যাহার করতে হবে। এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সমরাস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা। মার্কিন সিদ্ধান্তের পরিবর্তন চাইল আরব আমিরাত। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানে হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের সেনাপ্রধান যে হুমকি দিয়েছেন তার জবাবে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, বর্ণবাদী সরকার যদি সামান্যতম ভুল করে তাহলে তারা শুধুমাত্র পূর্ণ ধ্বংসের পথে এগিয়ে যাওয়ার গতি ত্বরান্বিত করবে। তিনি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর যে কোনো পরিকল্পনা বাতিলের পরামর্শ দেন। এক টুইটার বার্তায় দেহকান বলেন, এর আগে সময়ে সময়ে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকার সামরিক আগ্রাসনের হুমকি দিয়েছে, কিন্তু তারা ইরানের বিরুদ্ধে এমনকি একটি গুলি ছোড়ারও সাহস করবে না। হোসেন দেহকান বলেন, ইরানের প্রতিরক্ষা নীতি আত্মরক্ষামূলক হলেও যে কোনো আগ্রাসীকে কঠোর শাস্তি দেবে তেহরান। তিনি ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তোমরা পরিপূর্ণ ধ্বংসের দিকে এগিয়ে যেও না। মঙ্গলবার ইহুদিবাদী ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোচাভি ইরানের উপর হামলা চালানোর জন্য তার বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন, তার দেশ এখন চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলা করছে। গত 42 বছর ধরে শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি ধৈর্য, প্রতিরোধ, পুনর্গঠন এবং প্রতিরক্ষার ক্ষেত্রে ইরানি জনগণ যে দৃঢ়তা দেখিয়েছে সেজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেসিডেন্ট রুহানি আজ এক অনুষ্ঠানে বলেন, ইতিহাসে বিশেষ করে গত 3 বছর ধরে ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেয়া কঠোর অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলায় ইরানি জনগণ যেভাবে ধৈর্য এবং প্রতিরোধকামিতা দেখিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, একটি দেশের উপর এ ধরনের অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়ার নীতি গত 1 দশকে বা শতকে একটি নজিরবিহীন ঘটনা। বলদর্পী এবং আধিপত্যকামী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে ইরানকে নতজানু করতে শত্রুদের নানামুখী তৎপরতার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, আমাদের দেশের জনগণ গত 3 বছর ধরে সর্বোচ্চ মাত্রার প্রতিরোধকামিতা দেখিয়েছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতেরাভানচি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমেরিকার প্রতি মানুষের যে বিশ্বাস ভঙ্গ হয়েছে তা পুনঃপ্রতিষ্ঠা করতে দ্রুততার সঙ্গে তেহরানের ওপর থেকে সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। দৈনিক নিউ ইয়র্ক টাইমসে লেখা এক মন্তব্য কলামে একথা বলেছেন ইরানের এই কূটনীতিক। তাখতেরাভানচি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো রকমের বিলম্ব হলে তার অর্থ দাঁড়াবে বাইডেন প্রশাসন শত্রুতার নীতি অব্যাহত রাখতে চায় এবং পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে তারা আন্তরিক নয়। তিনি বলেন, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন 2015 সালে ইরান ও 6 জাতি গোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রক্রিয়া শুরু করতে পারেন। যদি তিনি তা করেন তাহলে তার অর্থ দাঁড়াবে বাইডেন প্রশাসন আন্তর্জাতিক সমাজের সঙ্গে আমেরিকার সম্পর্ক পুনঃস্থাপন করতে চায়। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, 3 মাসেরও কম সময়ের মধ্যে নাথানজ পরমাণু কেন্দ্রে 1000 IR-2M সেন্ট্রিফিউজ স্থাপন করা হবে। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ আজ ফোর্দু পরমাণু স্থাপনা পরিদর্শন করেছেন। এরপরই সংবাদ সম্মেলনে অংশ নেন সংস্থাটির মুখপাত্র। তিনি আরো বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে আমাদের অর্জনের বিষয়ে বলার অনেক কিছু রয়েছে। সমৃদ্ধকরণ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত সবকিছুই ইরানিরা করছে। তিনি আরো বলেন, শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে নয়, আমরা নিউক্লিয়ার মেডিসিন, ইয়েলো কেক এবং অক্সিজেন 18 তৈরির ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছি। এসব ক্ষেত্রে আমাদের অবস্থান এখন খুবই ভালো। কামালভান্দি বলেন, সংসদ পরমাণু কর্মসূচির বিষয়ে যে কাঠামো ও আইন অনুমোদন করেছে তা পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। দুর্নীতির ধারণা সূচকে আগের বছরের তুলনায় আরো 2 ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। পিছিয়ে পড়ার কারণ হিসেবে করোনা ভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতির বিষয়টিকে উল্লেখ করা হয়। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ আরো 2 ধাপ নিচে নেমেছে। 2019 সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল 14তম। 2020 সালে তা 2 ধাপ পিছিয়ে 12তে ঠেকেছে। আজ সকালে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, 2020 সালে বাংলাদেশ 26 স্কোর পেয়ে নিচের দিক থেকে 12তম অবস্থানে এসেছে। একই স্কোর পেয়ে বাংলাদেশের সাথে আছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও উজবেকিস্তান। দুর্নীতির ধারণা সূচকে সর্বনিম্ন তালিকায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশ 4র্থ সর্বনিম্ন স্থানে এবং দক্ষিণ এশিয়ায় 2য় স্থানে অবস্থান করছে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় টানা 5 বছর শীর্ষ অবস্থানে ছিল বাংলাদেশ। 2001 সাল থেকে 2018 সালের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থানে ছিল 2017 সালে। তখন বাংলাদেশের অবস্থান ছিল 17তম। টিআইবির তথ্য অনুযায়ী 2001 থেকে 2011 সাল পর্যন্ত 0 থেকে 10 স্কেলে স্কোর নির্ধারণ করা হয়েছিল। সেই স্কেলে 2001 থেকে 2005 পর্যন্ত শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 1 নম্বরে ছিল বাংলাদেশ। 2012 সাল থেকে নতুন স্কেলে স্কোর নির্ধারণ চালু হয়। বর্তমানে স্কোর নির্ধারণ করা হয় 0 থেকে 100 স্কেলে। সে অনুযায়ী 2017 সালে 17তম এবং 2018 সালে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় 13তম। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো সঙ্গে দ্বন্দ্ব নয়, আলোচনার মাধ্যমেই আশ্রিত 10 লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠানে
অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে দ্বন্দ্বে জড়ায়নি বাংলাদেশ, তবে রোহিঙ্গা ইস্যুতে তারা অন্যায় করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত করা দেশটির নাগরিকদের আশ্রয় দেন এবং নিজ দেশে যাতে ফিরে যেতে পারে সেজন্য আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ইঙ্গিত করে এক বার্তায় বলেছেন, মাননীয়া লড়ছেন গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে। দিলীপ ঘোষের এ ধরনের মন্তব্যে পশ্চিমবঙ্গে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সমাবেশে অন্যান্য স্লোগানের পাশাপাশি যে জয় বাংলা স্লোগান দেন সে সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, মাননীয়ার মুখে বাংলাদেশি স্লোগান, ইসলামিক বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেছেন, এটা একটা কুরুচিকর পোস্ট। আসলে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে দিলীপ বাবুর মাথার মধ্যে দুশ্চিন্তা, হীনমন্যতা এবং একটা মানসিক অবসাদ কাজ করছে। কারণ রাজ্য বিজেপি দলটাই গ্রেটার তৃণমূল হয়ে গেছে। সেই মানসিক অবসাদ থেকে তিনি এই ভুল জিনিসগুলোর ব্যাখ্যা শুরু করেছেন। ভারতের কেন্দ্রীয় সরকার কৃষি সংক্রান্ত যে 3টি আইন করেছে তা প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব পাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেকোনো মূল্যে কৃষি আইন প্রত্যাহার করতে হবে, অন্যথায় বিজেপি সরকারকে গদি ছাড়তে হবে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের কেন্দ্রীয় সরকার কৃষি সংক্রান্ত যে 3টি আইন করেছে তা প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব পেশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রস্তাবটি পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় ওই ইস্যুতে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন, যে কোনো মূল্যে কৃষি আইন প্রত্যাহার করতে হবে, অন্যথায় বিজেপি সরকারকে গদি ছাড়তে হবে। কোন ক্ষেত্রেই নিয়ন্ত্রণ রাখতে পারছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রী বিরোধী বামফ্রন্ট ও কংগ্রেস বিধায়কদের উদ্দেশ্যে বলেন, আমাদের মধ্যে আদর্শগত মতবিরোধ থাকতে পারে, কিন্তু কৃষকদের স্বার্থে আসুন এই প্রস্তাবকে সমর্থন করি। আজ বিজেপি বিধায়করা বিধানসভায় আনা সরকার পক্ষের প্রস্তাবে তীব্র বিরোধিতা করেন। তারা ওই প্রস্তাবের প্রতিবাদে বিধানসভায় ব্যাপক হট্টগোল শুরু করেন। তাদের দাবি, বিধানসভায় এ ধরনের প্রস্তাব আনা আসলে সংবিধান বিরোধী কাজ। সেজন্য অবিলম্বে স্পিকারকে এ ধরনের পদক্ষেপ গ্রহণ বন্ধ করতে হবে। পরে বিজেপি বিধায়করা জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিধানসভা কক্ষ ত্যাগ করেন। আজ মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনকারী কৃষকদের দেশদ্রোহী আখ্যা দিলে মানব না। 26 জানুয়ারি দিল্লির ঘটনার জন্য পুলিশই দায়ী। পুলিশ খারাপভাবে মোকাবেলা করেছে বলছিলেন আমাদের প্রতিনিধি। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রি এই মুহূর্তে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, অস্ত্র বিক্রির ক্ষেত্রে মার্কিন কৌশলগত লক্ষ্য ও পররাষ্ট্রনীতির বিষয়টি এখানে বিবেচনায় নেওয়া হয়েছে কিনা তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়ে বহু চুক্তি করেছেন। তিনি এসব চুক্তিকে তার সরকারের বড় সাফল্য হিসেবে দাবি করেছেন। এর সবই এখন পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন প্রশাসন। ট্রাম্প ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তেও আমিরাতের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তিতে সই করেছেন। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল প্রথম সৌদি আমিরাতের কাছে মার্কিন সমরাস্ত্র বিক্রি স্থগিতের খবর দেয়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল আতিবা অস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। দূতাবাসের টুইটার পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, F-35 জঙ্গি বিমান ক্রয় চুক্তি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মধ্যে আস্থা সৃষ্টিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে রাষ্ট্রদূত আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রি এই মুহূর্তে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর আবুধাবির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হল।
ফিলিস্তিনের পশ্চিম তীরে নির্মাণাধীন একটি মসজিদ ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরায়েল। বুধবার সকালে ইসরায়েলের কয়েকটি সামরিক যান আল খলিল শহরের দক্ষিণে ইয়াতা শহরের পূর্ব দিকের এলাকাটি ঘিরে ফেলে এবং ব্যাপক তাণ্ডব চালায়। তারা 140 বর্গ কিলোমিটার আয়তনের নির্মাণাধীন মসজিদটি ধ্বংস করে দেয়। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, দখলদারেরা মসজিদের কাছের একটি বিদ্যালয়ের কূপও ধ্বংস করে দিয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই কূপের পানি ব্যবহার করত। কিছুদিন আগে দখলদারেরা জানায় মসজিদটি নির্মাণের জন্য অনুমতি নেওয়া হয়নি, ফলে তা ভেঙে দেওয়া হবে। এদিকে দখলদার সেনারা অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের হেজমা উপশহরে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকিন দাবি করেছেন, ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে তেহরান যদি নিজের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে আমেরিকাও এতে ফিরে আসবে। এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টারা ইরান ও পরমাণু সমঝোতার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করছেন এবং ট্রাম্পের ভাষায় তারা কথা বলছেন। নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দাবি করেছেন, ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে তেহরান যদি নিজের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে আমেরিকাও এতে ফিরে আসবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চললে আমেরিকা তার মিত্রদের নিয়ে তেহরানের সঙ্গে আরো দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সহ আরো কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, বিনা শর্তে বাইডেন প্রশাসনের পক্ষে পরমাণু সমঝোতায় ফিরে আসা সম্ভব হবে না। তেহরান বহুবার বলেছে, ওয়াশিংটন যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়, তাহলেই কেবল ইরান পরমাণু সমঝোতায় দেয়া তাদের প্রতিশ্রুতি মেনে চলবে। বাইডেন প্রশাসন দেখাতে চাইছে বল এখন ইরানের কোর্টে, সুতরাং পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নে তেহরানকেই পদক্ষেপ নিতে হবে। অবস্থা দেখে মনে হয় মার্কিন কর্মকর্তারা হয়তো এটা ভুলে গেছেন, তাদের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক সকল নিয়ম নীতি উপেক্ষা করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, বিস্ময়ের ব্যাপার হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমা চাওয়ার পরিবর্তে ইরানের সঙ্গে পাওনাদারের মতো আচরণ করছে, অথচ পরমাণু সমঝোতায় অচলাবস্থার জন্য মার্কিন প্রশাসনই দায়ী। আরেকটি বিষয় হচ্ছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পরমাণু ইস্যুর বাইরে আরও অন্যান্য বিষয়েও চুক্তিতে উপনীত হওয়ার দাবি জানিয়েছেন, অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমিয়ে আনার বিষয়ে আলোচনা করার দাবি জানিয়েছেন তিনি। তার এসব বক্তব্য থেকে বোঝা যায়, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট বাইডেন শুধু যে ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা বজায় রাখতে চান তাই নয়, একই সঙ্গে তিনি এ অঞ্চলে ইরানের প্রভাব ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির পথেও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চান। ইরান বহুবার জানিয়েছে, পরমাণু সমঝোতা বাস্তবায়নে তাদের সদিচ্ছা রয়েছে, কিন্তু আমেরিকার বাড়তি কোনো দাবি মেনে নেওয়া হবে না। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বিজয়ী হয়েছেন। এই নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন এবং প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী
মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার বাক্সে পড়েছে 3,69,248 ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন পেয়েছেন 52,489 ভোট। গতকাল বুধবার দিবাগত রাত 2টায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। গতকালকের এই নির্বাচনে ভোট প্রদানের হার 22.52%। ভোট গ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভালো নির্বাচন হয়েছে। আমরা বলবো ভালো নির্বাচন হয়েছে, তবে দুটো কেন্দ্রে শুধু একটু কিছু শৃঙ্খল লোকজন যারা মানে ইভিএম এর ব্যাপারে তাদের ইন্টারেস্ট নেই, মানে ইভিএম এ ভোট হোক এটা চায় না, তারা ওখানে মানে চালিয়েছিল, আক্রমণ চালিয়েছিল। তার জন্য আমরা ওই দুটো কেন্দ্রের ইভিএম ক্ষতিগ্রস্ত হয়, ওই দুটো কেন্দ্রের নির্বাচন বন্ধ। সেছাড়া অন্যান্য কেন্দ্রগুলোতে অত্যন্ত স্বাভাবিকভাবে নির্বাচন হয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জনগণ যারা আসছিলেন ভোট দিতে তারা ভোট দিয়ে গেছেন। এই জ্যেষ্ঠ সচিব দাবি করেন, এখানকার নাগরিকরা কেন যেন রাষ্ট্রের প্রতি তাদের একটা দায়িত্ব যে আছে, ভোট যে তাদের অধিকার, এটা তারা মনে করছেন না। তারা মনে করেন যে কি কষ্ট করে যাব, কেন ভোট দেব, ভোট দিয়ে আমার লাভ কি, এ ধরনের মনোমানসিকতা হয়ে গেছে। এটা দেখবেন যে উন্নত বিশ্বের দেশগুলোর বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে কোনো ভোটই হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলীয় মেয়র প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুলিশ, আওয়ামী আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী তাদের সেই নির্বাচনী প্রজেক্টের আওতায় তারা চট্টগ্রাম মহানগরীর আজকে মেয়র নির্বাচনে সেই কাজগুলো তারা অক্ষরে অক্ষরে পালন করেছে। একটি অবৈধ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করার একমাত্র উদ্দেশ্য ছিল যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। এ সময় ধানের শীষী প্রতীকের মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন সংবাদ সম্মেলনে বলেছেন, আওয়ামী লীগের সাথে তাদের নির্বাচন হয়নি, নির্বাচন হয়েছে পুরো প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের সাথে। আমরা মানুষের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনে অংশ নিয়েছিলাম, কিন্তু নির্বাচনটা আমাদের সাথে আওয়ামী লীগের হয়নি। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাংগঠনিক দুর্বলতার জন্য তারা কেন্দ্রে এজেন্টও দিতে পারেনি। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু। রংধনু রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। রংধনুর আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, আজকের আসরের শুরুতেই থাকছে বিদেশি ভাষায় প্রচলিত কয়েকটি শিক্ষণীয় গল্প। গল্পগুলোর বাংলা লিখেছেন বাংলাদেশি গল্পকার আশরাফুল আলম পেন্টু। গল্পের পর থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমেই গল্পগুলো শোনা যাক। একদিন এক অধ্যাপক ক্লাসে এলেন। তার হাতে পানিপূর্ণ কাঁচের একটি গ্লাস। তিনি সেটি শিক্ষার্থীদের দিকে বাড়িয়ে ধরলেন। হাসি মুখে জানতে চাইলেন, আমার হাতে যে পানি ভর্তি গ্লাস দেখছ, এর ওজন কত হতে পারে? শিক্ষার্থীরা জবাব দিল, 50 গ্রাম, 100 গ্রাম কিংবা 150 গ্রাম হতে পারে স্যার। আসলে আমিও জানি না এর ওজন কত, কারণ আমি এটি মেপে দেখিনি। ওজন যাই হোক, সেটি আমার জানার বিষয় নয়। আমার প্রশ্ন হলো, আমি যদি এই গ্লাসটি কয়েক মিনিট এভাবে হাতে ধরে রাখি তাহলে কি হবে? তেমন কিছু হবে না স্যার। ঠিক আছে, কিন্তু আমি যদি গ্লাসটা কয়েক ঘন্টা এভাবে ধরে রাখি তাহলে কি হবে? আপনার হাতে ব্যথা শুরু হবে। ঠিকই বলেছ। এইবার যদি আমি এটাকে সারা দিন এভাবে ধরে রাখি তাহলে? তাহলে আপনার হাত অসাড় হয়ে যেতে পারে, হাতের পেশি কাজ করবে না, আপনি প্যারালাইজড হয়ে যেতে পারেন।
সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে। তোমরা ঠিকই বলেছ, কিন্তু এই সময়ের মধ্যে কি গ্লাসের ওজন কিংবা উপাদানের কোনো পরিবর্তন হয়েছে? না স্যার, কোনো পরিবর্তন হয়নি। তাহলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন আমার হাতে ব্যথা হবে? কেনই বা হাতের পেশি অসাড় হয়ে যাবে? আচ্ছা, এবার বলো তো, হাতের ব্যথা কমাতে চাইলে আমাকে কি করতে হবে? গ্লাসটা হাত থেকে নামিয়ে রেখে দিতে হবে স্যার। ঠিক তাই, জীবনের সমস্যাগুলো এই এক গ্লাস পানির মতো। কিছুক্ষণ ধরে রাখলে সমস্যা হয় না, কিন্তু দীর্ঘ সময় হলে বড় আকারের সমস্যা হয়ে দেখা দেয়। আমাদের জীবনের সমস্যা কিছুক্ষণ মাথায় থাকলে তেমন কিছু হবে না, কিন্তু যদি সারা দিন শুধু সমস্যা নিয়েই চিন্তা করি তাহলে সেটা কষ্ট দিতে শুরু করবে। যত বেশি চিন্তা করা হবে কষ্টগুলো বাড়তেই থাকবে, ফলে সব কাজ বন্ধ হয়ে যাবে, জীবন হয়ে যাবে অসাড়। তাই সমস্যার চাপ সারা দিন না বয়ে রাতে শুতে যাওয়ার আগেই গ্লাসের মতোই তা নামিয়ে রাখতে হবে, বুঝলে? বন্ধুরা, এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে জীবনের সমস্যা নিয়ে চিন্তা করার চেয়ে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ হল চিন্তাগুলো ঝেড়ে ফেলা। এক ছিল পাখি, বড় এক গাছের ডালে তার বাসা। অন্য এক ডালে ছিল একটি মৌচাক। ডালে বসে পাখিটি রোজ মৌমাছিদের দেখে। তারা মধুর খোঁজে উড়ে যায় কাছে দূরে, ঘুরে ঘুরে ফুল থেকে মধু নিয়ে আসে। একদিন পাখিটি গাছের ডালে বসেছিল, সামনে দিয়ে উড়ে যাচ্ছিল একটি মৌমাছি। পাখিটি তাকে ডেকে বলল, ও ভাই মৌমাছি, একটু শুনে যাও দেখি। মৌমাছি কাছে এসে বলল, কি বলবে বলো ভাই, আমার আবার সময় কম। পাখি বলল, তা তো জানি, অনেকদিন ধরেই তোমাকে একটি কথা বলবো ভাবছি। কি কথা বলবে পাখি ভাই? কত কষ্ট করে তোমরা মধু জমাও, অথচ মানুষটা ছিনিয়ে নিয়ে যায়। তা তো নেই ভাই, কি আর করব বলো। এজন্য তোমার কোনো দুঃখ হয় না? না, এটা আমার কোনো দুঃখ নেই। কোনো দুঃখ নেই? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, আমার দুঃখ নেই, কারণ মানুষ আমাদের মধু নেয় ঠিকই, কিন্তু কখনোই মধু তৈরির কৌশল তো ছিনিয়ে নিতে পারবে না। বন্ধুরা, এ গল্পের নীতি কথা হচ্ছে, কারো ধন সম্পদ চুরি করা গেলেও তার ভালো গুণ কখনই চুরি করা যায় না। বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotesan1982@gmail.com। ভালো গুণ যেমন চুরি করা যায় না, তেমনি কপালের লেখনও খণ্ডানো যায় না। কার কপালে কি লেখা আছে তা কেউ আগাম বলতেও পারে না। অনুষ্ঠানের এই পর্যায়ে এ সম্পর্কে একটি গল্প শোনা যাক। চীনের এক গ্রামে ছিলেন এক বুড়ো কৃষক। তার ছিল এক চাষের ঘোড়া। একদিন সেই ঘোড়াটি পালিয়ে গেল পাহাড়ি এলাকার গভীরে। দুর্দশা দেখে তার প্রতিবেশী সান্ত্বনা দিয়ে বললেন, কি আর করবে, তোমার কপাল মন্দ। কৃষক জবাব দিলেন, কপাল মন্দ না ভালো তাকেই বা জানে। এক সপ্তাহ পর ঘোড়াটি ফিরে এলো। ওর সঙ্গে এলো এক পাল বুনো ঘোড়া। বুড়ো কৃষককে এবার অভিবাদন জানিয়ে প্রতিবেশী বললেন, তোমার কপাল আসলেই ভালো। কৃষক এবারও জবাব দিলেন, আমার কপাল মন্দ না ভালো তাকেই বা জানে। তারপর তার ছেলে বুনো ঘোড়াগুলোর একটিকে বসে আনার চেষ্টা করতে গেল, কিন্তু ঘোড়ার পিঠ থেকে পড়ে পা ভাঙল তার। এতে মন্দ কপালের কথাই ভাবল সবাই। কেবল বুড়ো কৃষকেরই ভাবনা ছিল, কপাল মন্দ না ভালো তা কে বা জানে। এর কয়েক সপ্তাহ পর সেনাবাহিনী এলো গ্রামে।
যুদ্ধে যেতে সবল যুবকদের ধরে নিয়ে গেল, কেবল ছেড়ে দিল বুড়ো কৃষকের পা ভাঙা ছেলেটিকে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে কপালের ভালো মন্দ সম্পর্কে সঠিক কথা কেউ কখনো বলতে পারে না। বড় এক পাহাড়ের উপর এক ঈগলের বাসা। বাসায় 4টি ডিম। প্রতিদিনের মতো সকালে ডিমগুলো রেখে খাবারের খোঁজে গেল ঈগল। এ সময় ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। ঈগলের একটি ডিম ছিটকে পড়ে গেল বাসা থেকে। গড়াতে গড়াতে সে ডিম এসে থামল পাহাড়ের নিচে। সেখানে থাকে এক মুরগি। ডিমটি সে নিয়ে এলো নিজের বাসায়, অন্যান্য ডিমের সঙ্গে রেখে দিল। তা দিতে থাকলো যত্ন করে। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর ছানাও বের হলো। ছানাটি বড় হতে লাগলো মুরগির অন্য ছানাদের সঙ্গে, কিন্তু ভেতর থেকে সে সবসময় অন্যরকম কিছু অনুভব করত। একদিন আকাশে ঈগলের একটা ঝাঁক উঠতে দেখে সে মুরগিকে বলল, আহা, আমিও যদি ওদের মতো উড়ে বেড়াতে পারতাম। ও মা, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, মুরগিরা কখনো ওড়ে না। ছানাটি মাঝে মাঝেই ঈগলদের উড়ে বেড়াতে দেখত আর স্বপ্ন দেখত সেও একদিন ওদের মতোই উড়ে বেড়াবে আকাশে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো তার পক্ষে আকাশে ওড়াটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল ছানা বিশ্বাস করতে শিখল। ওরার স্বপ্ন দেখা বাদ দিল। ওরার কোনো চেষ্টাই করল না কোনোদিন। বাকি জীবনটা কাটিয়ে দিল মুরগিদের মতো। এভাবে একদিন সে মারাও গেল। বন্ধুরা, এ গল্পের নীতি কথা হচ্ছে, আমাদের জীবনেও আমরা যা বিশ্বাস করতে শিখি সেভাবেই বেড়ে উঠি। ঈগলের মতো ওড়ার স্বপ্ন দেখলে সেটাই অনুসরণ করতে হবে, মুরগির কথায় কান দিতে নেই। প্রচন্ড যুদ্ধ চলছে। শত্রুপক্ষের দিক থেকে গুলি ছুটে আসছে ঝাঁকে ঝাঁকে। এক সৈনিক নিরাপদ জায়গায় সরে যেতে পারলেও কিছু দূরে থাকা তার বন্ধুর পক্ষে তা সম্ভব হল না। গুলি এসে লাগলো তার বুকে। তাকে পড়ে যেতে দেখে আতঙ্কের শীতল স্রোত বয়ে গেল বন্ধুর ভেতর। সৈনিকটি তার অফিসারের কাছে অনুমতি চাইলেন গুলি লেগে পড়ে যাওয়া বন্ধুর কাছে যেতে, তুলে নিয়ে আসবেন তাকে। অফিসার বললেন, অবশ্যই যেতে পারো, কিন্তু আমি মনে করি এটা ঠিক হবে না, কারণ তোমার বন্ধু সম্ভবত গুলি খেয়ে মারা গেছে। ওখানে গেলে তোমার জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে। সৈনিকটি একথা শুনেও বন্ধুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অলৌকিকভাবে শত্রুপক্ষের গুলি এড়িয়ে পৌঁছে গেলেন বন্ধুর কাছে। তাকে কাঁধে তুলে নিয়ে ফিরে আসতেও সক্ষম হলেন। কিন্তু অফিসার তার বন্ধুকে পরীক্ষা করে দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বললেন, আমি তখনই বলেছিলাম তোমার ওখানে যাওয়া ঠিক হবে না। তোমার বন্ধু মারা গেছে, তাকে আনতে গিয়ে তুমি নিজেও কিছুটা আহত হয়েছ। কি লাভ হলো বলো? সবই অর্থহীন। সৈনিকটি বললেন, স্যার, আমার ওখানে যাওয়াটা অর্থহীন ছিল না। অফিসার বললেন, তোমার বন্ধু তো মারা গেছে, তাহলে কিভাবে বলো তোমার যাওয়াটা অর্থহীন ছিল না? জানতে চাইলেন অফিসার। সৈনিক বললেন, স্যার, আমি যখন তার কাছে পৌঁছলাম তখনও সে বেঁচে ছিল। আমি তার শেষ কথা শোনাই পরিতৃপ্তি পেয়েছি। সে তোমাকে শেষ কথা কি বলেছিল? সৈনিক বলল, সে আমাকে বলেছিল, বন্ধু, আমি জানতাম তুমি আসবে। বন্ধুরা, এ গল্পের নীতি কথা হচ্ছে, বিশ্বাসই হল প্রকৃত বন্ধুত্বের মূল ভিত্তি।
একদিন দুটি ছোট্ট ছেলে একসঙ্গে খেলছিল। তারা দুই বন্ধু। একজনের কাছে ছিল কাচের অনেক মার্বেল, নানা রঙের, সেগুলো দেখতে খুবই সুন্দর। অন্যজনের কাছে ছিল অনেক চকলেট, নানা রঙের মোড়কে মোড়ানো। প্রথম বন্ধু তার সব মার্বেল অন্য বন্ধুকে দিতে চাইল, বিনিময়ে নিতে চাইল তার সব চকলেট। এ শর্তে দ্বিতীয় বন্ধু রাজি হল। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে সব মার্বেল দিয়ে দিল, কিন্তু সবচেয়ে সুন্দর আর বড় মার্বেলটি নিজের কাছে লুকিয়ে রাখল। শর্ত অনুযায়ী দ্বিতীয় বন্ধু তার সব চকলেট দিয়ে দিল প্রথম বন্ধুকে। সেই রাতে দ্বিতীয় বন্ধু খুব আরামে ঘুমালো, কিন্তু প্রথম বন্ধুটি কিছুতেই ঘুমাতে পারল না। সারা রাত তার মনে একটাই চিন্তা ঘুরপাক খেল, হয়তো তার মতো দ্বিতীয় বন্ধুটিও আরো মজাদার কিছু চকলেট তাকে না দিয়ে রেখে দিয়েছে নিজের জন্য, যেভাবে সে নিজেও নিজের জন্য সবচেয়ে বড় ও সুন্দর মার্বেলটি রেখে দিয়েছে। বন্ধুরা, এই গল্পের শিক্ষা হচ্ছে, কাউকে শতভাগ না দিলে নিজেও শতভাগ না পাওয়ার দুশ্চিন্তা থাকে। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটি গান। গানের কথা ও সুর হুমায়ুন বিন হানিফ আর শিল্পী ঢাকার বন্ধু সাবা তাসনুবা। ওই আকাশে আরে মাটিতে, ওই আকাশে আরে মাটিতে, সবই প্রভুর সৃষ্টি। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, যেদিকে যায় দৃষ্টি। তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো আর আমরা বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে। সবাই ভালো থেকো। সবই প্রভুর সৃষ্টি। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, যেদিকে যায় দৃষ্টি। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, যেদিকে যায় দৃষ্টি। রাতের আকাশ জ্যোৎস্না ধোয়া, মিটি মিটি তারাদের খেলা, দিনের আলোয় সূর্য হাসে, কখনো মেঘেরি ভেলা। রাতের আকাশ জ্যোৎস্না ধোয়া, মিটি মিটি তারাদের খেলা, দিনের আলোয় সূর্য হাসে, কখনো মেঘেরি ভেলা। কার পরশে হলো ফুল, এত সুন্দর এত মিষ্টি। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, যেদিকে যায় দৃষ্টি। ওই আকাশে আরে মাটিতে, ওই আকাশে আরে মাটিতে, সবই প্রভুর সৃষ্টি। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, যেদিকে যায় দৃষ্টি। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, যেদিকে যায় দৃষ্টি। সাগর বুকে ঢেউয়ে তোলা, নদীর আপন বেগে চলা, পাহাড় ঝরা ঝরনার গান, পাখিদের নিড়ে ফিরে যায়। সাগর বুকে ঢেউয়ে তোলা, নদীর আপন বেগে চলা, পাহাড় ঝরা ঝরনার গান, পাখিদের নিড়ে ফিরে যায়। কার রহমের ছোঁয়াতে ধরে করুণা দৃষ্টি। মন ভরে যায়, প্রাণ ভরে যায়,
যেদিকে যায় দৃষ্টি। একটি চমৎকার সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ হলো রংধনুর আসর। শ্রোতা বন্ধুরা, প্রান্তিক রাজনে এখন রয়েছে কথাবার্তা। কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 28 জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম এবং আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। আমাদের পররাষ্ট্র নীতির মূল মন্ত্র সবার সঙ্গে বন্ধুত্ব, বৈরিতা নয়। বাংলাদেশ প্রতিদিন। চট্টগ্রামে খুন, সন্ত্রাস ও কেন্দ্রে হামলা করেছে বিএনপি, ইসিতে আওয়ামী লীগ। দৈনিক ইত্তেফাক। স্বেচ্ছায় ভাষান্তর যাচ্ছেন আরো 5,000 রোহিঙ্গা। দৈনিক যুগান্তর। ঢাকার বাড়ি নেই পেন্সের। দৈনিক মানবজমিন। ট্রাম্প সমর্থকদের যন্ত্রণায় যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা। দৈনিক সমকাল। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের 2 ধাপ অবনতি। দৈনিক কালের কণ্ঠ। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। উৎসাহহীন আন্দোলন স্থলচুপ, গ্রাস করেছে হতাশা, আশঙ্কা। দৈনিক আনন্দবাজার পত্রিকা। ফাঁসি হোক লালকেল্লার ঘটনায় জড়িত কৃষক নেতাদের, অমিত শাহকে চিঠি বিজেপি বিধায়কের। সংবাদ প্রতিদিন এবং ট্রাক্টর মামলায় নাম দীপ সিধুর, চুক্তি ভঙ্গের জন্য কৃষক নেতাকে নোটিশ। দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল গতকাল। নির্বাচনী সহিংসতায় হতাহত হয়েছেন অনেকে। অভিযোগ পাল্টা অভিযোগ ছিল 2 পক্ষের। তবে নির্বাচনী ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বিপুল ভোটে জয়ী হয়েছেন। মানবজমিনের খবরে লেখা হয়েছে, বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়ে চট্টগ্রামের উন্নয়নের কথা বললেন এম রেজাউল করিম চৌধুরী। প্রতিশ্রুতি দিলেন নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের। দৈনিক ইত্তেফাকে চসিক নির্বাচনের ফলো আপ খবরে লেখা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চসিক নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। অপর এক খবরে লেখা হয়েছে, চট্টগ্রামে খুন, সন্ত্রাস ও কেন্দ্রে হামলা বিএনপি করেছে বলে ইসিতে দাবি করেছে আওয়ামী লীগ। এদিকে মানবজমিনের একটি খবরের শিরোনাম, চসিক নির্বাচন, 1 কেন্দ্রে 1 ভোট বিএনপি প্রার্থীর। সে সম্পর্কে বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, এটা ভোট ডাকাতির প্রকৃষ্ট উদাহরণ। দুদক কাণ্ডে ভুল বিচারের রায় বাতিল করল হাইকোর্ট। ইত্তেফাক সহ প্রায় সব দৈনিকের প্রকাশিত এ খবরে লেখা হয়েছে, দুদক কাণ্ডে ভুল বিচারের মামলার রায় বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। বিশেষ আদালতের ওই রায় বাতিলের পাশাপাশি নিরপরাধ কামরুল ইসলামের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও প্রত্যাহারের আদেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট বলেছে, ভুল তদন্তে দায়ী তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে দুদককে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। আর নিরপরাধ ব্যক্তি যদি দুদকে ক্ষতিপূরণের আবেদন জানান, তাহলে সেটা যেন কমিশন বিবেচনা করেন। সেটাই উচ্চ আদালতের প্রত্যাশা। দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, দুর্নীতিতে ব্যাপকতা সবচেয়ে বেশি এমন দেশ থেকে গণনা করে 180টি দেশের মধ্যে 2 ধাপ পিছিয়ে 12তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। 2019 সালে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল 14তম। টিআইবির পক্ষ থেকে ঢাকায় দুর্নীতির ধারণার সূচক সংক্রান্ত এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। টিআইবির 2020 সালের সূচক অনুযায়ী এবারও বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া আর সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইফতেখারুজ্জামান বলেন, 2020 সালে দুর্নীতির সূচকে বাংলাদেশের কোনো উন্নতি হয়নি, বরং নিচের দিকে করে 2 ধাপ অবনতি হয়েছে। এটা অবশ্যই হতাশাজনক। ট্রাম্প সমর্থকদের যন্ত্রণায় যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা। দৈনিক সমকাল ইনকেলাব। বিস্তারিত এ খবরে লেখা হয়েছে, সদ্য
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ধারণা, গত 6 জানুয়ারি ক্যাপিটল ভবনে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা ট্রাম্পের অন্য সমর্থকদের আরও উৎসাহ দিতে পারে। আবার হয়তো কোনো রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াতে পারে তারা। তবে এই মুহূর্তে সহিংসতার কোনো নির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছে তারা। হোমল্যান্ড সিকিউরিটি বলছে, জো বাইডেনের ক্ষমতা গ্রহণের পর এখন একটি উচ্চতর হুমকি রয়েছে। আদর্শগতভাবে কিছু চরমপন্থী যে কোনো সময় সহিংসতার ঘটনা ঘটাতে পারে। এদিকে ক্যাপিটল হিলে নারকীয় তাণ্ডবের পর আত্মহত্যা করেছেন যুক্তরাষ্ট্রের 2 জন পুলিশ কর্মকর্তা। এ খবর দিয়েছে অনলাইন CNN। মানবজমিনের একটি খবরের শিরোনাম, ঢাকার বাড়ি নেই পেন্সের, অলস সময় কাটছে বন্ধুর বাসায় সোফায় গড়াগড়ি দিয়ে। খবরটিতে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এখন কার্যত গৃহহীন হয়ে পড়েছেন। নিজ রাজ্য ইন্ডিয়ানায় ফিরে গেলেও থাকছেন এখানে সেখানে, নেই স্থায়ী কোনো আবাসন। ট্রাম্পের এক সময়ের এই ঘনিষ্ঠ সহচর পেন্সের এমন অসহায়ত্ব নিয়ে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। উৎসাহহীন আন্দোলনস্থল চুপ, গ্রাস করেছে হতাশা, আশঙ্কা। দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, 26 জানুয়ারি ট্র্যাক্টর মিছিলের নামে যা হয়েছে তাতে সাধারণ কৃষক থেকে নেতাদের অনেকেই হতাশা যেন আর গোপন করে রাখতে পারছেন না। সিংহু সীমান্তে কৃষকদের আন্দোলনস্থলে যেন কেউ হতাশার চাদর টেনে ঢেকে দিয়েছে। নেই সেই উৎসাহ, সেই উদ্দীপনা। শেষ 2 মাস ধরে প্রতিদিন সিংহু সীমান্তে সকাল হতো কৃষকদের স্লোগানে। সারাদিন চলত সভা, বক্তৃতা করতেন কৃষক নেতারা। কিন্তু সকালের চেহারাটা ছিল আজকের একেবারেই আলাদা। জমায়েতে লোক ছিল না তেমন, মনের জোর যেন হারিয়ে ফেলেছেন কৃষকরা। তাই এলাকায় ঢেকে গেছে নীরবতার চাদরে। সংবাদ প্রতিদিনে পরিবেশিত এক খবরে লেখা হয়েছে, কৃষকরা দীপ সিধুর ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। তারা বলছে এটি সমাজ বিরোধীদের কাজ। লুধিয়ানা থেকে আসা এক কৃষক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখের। কৃষকরা চাননি পরিস্থিতি এই দিকে যাক। ওটা ছিল আমাদের উৎসব, আর কেউ এসে তা ভেস্তে দিল। ওই ঘটনা নিয়ে নানা লোকের নানা রকম মতামত রয়েছে। তবে 26 জানুয়ারির ঘটনার পরও আন্দোলন প্রত্যাহারের কোনো খবর মেলেনি। কৃষক আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। আর দৈনিক আজকালের সম্পর্কিত খবরের শিরোনাম এরকম, ট্র্যাক্টর মিছিল মামলায় নাম দীপ সিধুর, চুক্তিভঙ্গের জন্য কৃষক নেতাকে নোটিশ। এদিকে অমিত শাহকে এক বিজেপি বিধায়ক চিঠি দিয়ে জানিয়েছে, সাধারণতন্ত্র দিবসের ঘটনায় ফাঁসি হোক লাল কেল্লার ঘটনায় জড়িত কৃষক নেতাদের। সংবাদ প্রতিদিনের ওই খবরে আরো লেখা হয়েছে, লাল কেল্লার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী তো নয়ই, কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্যই এখনো মুখ খোলেননি, একমাত্র প্রকাশ জাভড়েকর ছাড়া। তবে বিজেপির বহু নেতাই এ নিয়ে মুখ খুলেছেন। তাঁদেরই অন্যতম গুর্জর। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে কৃষক নেতাদের ফাঁসির আবেদন জানিয়েছেন তিনি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার। শ্রোতা বন্ধুরা,
এখন হাতে থাকা কিছু খবর সহ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। ইরান সফররত আফগানিস্তানের তালিবান প্রতিনিধি দল বুধবার তেহরানে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মোল্লা আব্দুল গনি বারাদারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটির সঙ্গে সাক্ষাৎ শেষে আলী শামখানি বলেছেন, তিনি তালেবান নেতাদেরকে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে দৃঢ় সংকল্প দেখতে পেয়েছেন। নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন, ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে তেহরান যদি নিজের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে আমেরিকাও এই সমঝোতায় ফিরে আসবে। ইহুদিবাদী ইসরায়েলের সেনাপ্রধান আবিব কোহানি ইরানের হামলা চালানোর যে হুমকি দিয়েছেন তাকে অলীক কল্পনা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখাচ্ছি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল তার দেশের সামরিক সক্ষমতার ব্যাপারে ভ্রমের মধ্যে রয়েছে। পরিপূর্ণ ধ্বংসের পথে এগিয়ে যাওয়ার গতি ত্বরান্বিত করো না, ইহুদিবাদী ইসরায়েলের হামলার হুমকির জবাবে তেহরানের পাল্টা হুঁশিয়ারি। ইরানের উপর থেকেও বিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানালেন রাভানসি। নাতানজে 1000 সেন্টিফিউজ স্থাপনের ঘোষণা দিল ইরান। ভারতের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পেশ। মুখ্যমন্ত্রী বললেন, যে কোনো মূল্যে কৃষি আইন প্রত্যাহার করতে হবে। এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সমরাস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা। মার্কিন সিদ্ধান্তের পরিবর্তন চাইল আরব আমিরাত। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনায় এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ।